আজকের এই নতুন বাংলাদেশের এই চমৎকার পরিবেশ যারা দেখে যেতে পারেননি, কিন্তু তিলে তিলে এ কাজের জন্যই তারা জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেছে। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তাদের জন্য আমরা দোয়া করি। শহীদ ডক্টর ফয়েজ আহমদ ভাইয়ের কথা মনে পড়লে তো সবার মনের মধ্যে একটা আবেগ, কষ্ট, আবার ইসলামী আন্দোলনের একটা অকুতোভয় প্রেরণার জজবা তৈরি হয়। আলহামদুলিল্লাহ, বান্না তার ছেলে এখানে উপস্থিত আছেন। বান্নার আম্মা মহিলা বিভাগের একজন বড় দায়িত্বশীলা। আলহামদুলিল্লাহ, আজকে যদি তিনি শহীদ না হতেন এখানেই থাকতেন। আজকে আমার প্রিয় ভাই শহীদ মহসিন এখানেই থাকতেন, আমাদের শহীদ ফজলে আলাহি মাসুমের এখানেই থাকতেন। প্রিয় ভাইয়েরা, আপনার অসংখ্য শহীদের সাক্ষী 28 অক্টোবরের মাসুম শিপন, তাদের সাথে যুদ্ধ করা অনেকে এখানে আছেন। আমাকে সেদিনও শহীদ মাসুমের মা বলেছিল, বাবা আমার শিপন তো জীবন দিয়েছিল যাদেরকে রক্ষা করবার জন্য, তারাও কি শহীদ হয়ে গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। লক্ষ্মীপুর ফোরামের উদ্যোগে আয়োজিত লক্ষ্মীপুর সদর এবং রায়পুর এই নির্বাচনী এলাকায় ঢাকায় অবস্থানরত দিনী ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ প্রীতি সমাবেশের সংগ্রামী সভাপতি, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন মঞ্চে অনেক নেতৃবৃন্দ। এক একজন করে নাম বলতে গেলে মোটামুটি 10 মিনিট যাবে আর কি। তো আমরা সম্মানিত জেলা আমির, যার ওসিলায় আমরা আসলাম, নাকি বলেন? ওনার সঙ্গে দেখা হলো তো ওখানে, তো আসবার সময় ওনাকে খুঁজতেছি যে ওনাকে না নিয়ে তো স্টেজে যাওয়া যায় না কি। তো সেজন্য আমার খুব মহব্বতের মানুষ, খুবই মহব্বতের মানুষ, খোলামেলা মানুষ, মুখলেস মানুষ। তিনি সম্মানিত জেলা আমির এবং এই আসনেরই জামাতের নির্বাচিত নমিনি। তিনি উপস্থিত আছেন। দেশের একজন বরেণ্য আলেম মুফতি মোহাম্মদ ইব্রাহিম সাহেব আছেন। আমাদের আরও অনেক নেতৃবৃন্দ আছেন। যদি মাফ করে দেন তাহলে না আমার সব না বলি কি, হ্যাঁ বলতে গেলে আর না বললে কে বেজার হয় কে খুশি হয়, সময় যায়। পেছন 3 সারি আছে। এবং ঢাকায় যারা লক্ষ্মীপুরের বড় বড় গুরুত্বপূর্ণ শ্রদ্ধেয় বিজ্ঞ অভিজ্ঞ বিশিষ্ট ব্যক্তিত্ব, তারাও অনেকে এখানে উপস্থিত আছেন। আর ঢাকায় অবস্থানরত ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থানা এলাকায় যারা নিজেদের পেশাগত কারণে, জীবন জীবিকার প্রয়োজনে, লেখাপড়ার প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে যারা ঢাকায় অবস্থান করছেন, তারা এখানে অনেকে উপস্থিত আছেন। আমার সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এমন একটি বরকতময় সম্মেলনে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি উপস্থিত হয়ে আপনাদের সঙ্গে কিছুটা সোহবত নেবার সুযোগ পেলাম। এই জন্য আল্লাহর দরবারে সকলে মিলে আবারও শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর দেশের কিছু কিছু জায়গার নাম শুনলে, গেলে, আলোচনায় আসলে আমার ভালো লাগে। তার মধ্যে লক্ষ্মীপুর একটা জেলা। ভালো লাগার কিছু কারণ আছে। আমার কিছু প্রিয় মানুষ লক্ষ্মীপুরে আছে যারা শহীদ হয়ে গেছেন, যাদের অসাধারণ ত্যাগ, অসাধারণ ইখলাস ইসলামী আন্দোলনের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করতে থাকবে। তাদের সঙ্গে যথেষ্ট মহব্বতের সম্পর্ক ছিল। তারা নেক মানুষ ছিলেন। এখন অনেকে জীবিত আছেন যাদের সাথে আমার মহব্বত আছে। এবং মাঝে মাঝে আমি 2-1 বার চট্টগ্রাম বা এই ধরনের কুমিল্লা সফর থাকলে লক্ষ্মীপুরের ভিতর দিয়ে রায়পুর হয়ে ওই যে কি একটা ঘাট আছে, কি হরিণা ঘাট দিয়ে ওই দিকে চলে যাইতাম। যাত্রাপথে লক্ষ্মীপুরের নেতৃবৃন্দের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়।
নানান কারণে লক্ষ্মীপুর আমার কাছে খুব প্রিয় এবং স্মরণীয়। জেলাবি সাহেব যখন আমাকে দাওয়াত দিলেন খুব ভালোই লাগলো, কিন্তু খুব চিন্তিত ছিলাম যে আজকের দিনে যে পরিমাণ প্রোগ্রামের শিডিউল খুব টাইট হয়ে যাবে, আসতে পারবো কি না। তো যাই হোক, আল্লাহরই ইচ্ছা ছিল, খুব চাপাচাপি করে ম্যানেজ করে আল্লাহর ইচ্ছায় আমি এখানে মাগরিব পড়তে চেয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সময় পেলে আপনাদের অনেকের কথা শুনতে পারতাম, অনেকের সঙ্গে ব্যক্তিগত পরিচিত হয়ে সালাম কালাম কুশল বিনিময় করে অন্তত আত্মার তৃপ্তি বোধ করতাম, কিন্তু সেই সুযোগ অবকাশ অন্তত এখন আজকে অন্তত নেই। আমি নির্বাচন সম্পর্কে দু একটা কথা শুধু বলার ইচ্ছা করি, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। একটা তো হচ্ছে যে আমার চেয়ে আপনারা বোধহয় লক্ষ্মীপুরের, যেহেতু আমার বাড়ি তো খুলনায়, কিন্তু লক্ষ্মীপুর এলাকার নোয়াখালী, কুমিল্লা, তারপরে ওই দিকের সব জেলাগুলোর অনেক মানুষের সঙ্গে ছাত্র জীবন থেকে আমার খুব ঘনিষ্ঠতা খুলনায়। তারা চাকরি বাকরি পেশাগত নানান কারণে বড় বড় আলেম ওলামা, বড় বড় খুবই গুণীজন আমাদের খুলনা এলাকায় বসবাস করতেন, থাকতেন, তাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠতা ছিল। একেবারে ছাত্র জীবনে যখন আমরা কলেজ পড়ি, অনার্স পড়ি, এমন কিছু এই এলাকার মানুষের সঙ্গে আমার খুব মহব্বত ছিল, যারা আমাদেরকে ইসলামী আন্দোলন শিখিয়েছেন। তারা অনেকেই ইন্তেকাল করেছেন। সময়ের কারণে নাম না নিতে পারলেও মহান আল্লাহ তাআলার কাছে আমরা সেই সমস্ত দিনের দায়ী যারা ছিলেন, রাহবার যারা ছিলেন, আজকের এই নতুন বাংলাদেশের এই চমৎকার পরিবেশ যারা দেখে যেতে পারেননি, কিন্তু তিলে তিলে এ কাজের জন্যই তারা জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেছে। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তাদের জন্য আমরা দোয়া করি। শহীদ ডক্টর ফয়েজ আহমদ ভাইয়ের কথা মনে পড়লে তো সবার মনের মধ্যে একটা আবেগ, কষ্ট, আবার ইসলামী আন্দোলনের একটা অকুতোভয় প্রেরণার জজবা তৈরি হয়। আলহামদুলিল্লাহ, বান্না তার ছেলে এখানে উপস্থিত আছেন। বান্নার আম্মা মহিলা বিভাগের একজন বড় দায়িত্বশীলা, আলহামদুলিল্লাহ। শাহাদাতের কিছু আগে ওই বাড়িতে আমি রাত কাটিয়েছি। ফয়েজ ভাইয়ের মেহমানদারি, তিনি তো মেহমানদারিতে খুব অতুলনীয় ছিলেন, জানেন তো আপনি। মেহমান পেলেই ওই যে উপরে ওনার যে রুম, ওখানে উঠাইতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই অঞ্চলের ইসলামী আন্দোলনের বর্ষিয়ান যে মুরব্বী, যার সাথে আমাদের প্রথম পরিচয়, মাস্টার শফিকুল্লাহ সাহেব, তিনি এমপি ছিলেন। এখনকার প্রজন্মের অনেকেই হয়তো তাকে দেখেনি, নাম শুনেছে, নাকি বলেন? দেখেননি কারা কারা? হাত তোলেন তো। মাস্টার শফিকুল্লাহ সাহেব এমপি ছিলেন 1979-এ, হাত তোলেন। দেখছেন, বেশিরভাগের তো মনে হইতেছে নাম শুনেছেন। খুবই আল্লাহওয়ালা মানুষ ছিলেন উনি। এক সময় ইসলামী আন্দোলনের একটা সংকটের সময়, বাংলাদেশের এক সময় গোপন সময় যখন ইসলামী আন্দোলনের কাজ চলত, তখন আমিরে জামাতের দায়িত্ব তিনি পালন করেছেন। তারও পরিবারে তার নাতি তো একজন শহীদ আছে না? জাহিদ, জায়েদ না জাহিদ, জায়েদ, আহমদ জায়েদ, খুবই অল্প বয়সে। তো যাই হোক, এসব অনেক স্মৃতি, অনেক ভালো লাগার কিছু ঘটনা এবং আবেগ আমি খুব দূরের জেলার একজন বসবাসকারী মানুষ হলেও ছাত্র জীবন থেকে আমি লালন করি। এই জন্য লক্ষ্মীপুর ফোরামের এই প্রোগ্রামে আমরা উপস্থিত হওয়ার জন্য খুব চেষ্টা করেছি। এবং এখন যারা বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের যারা দায়িত্ব পালন করছেন, তার অনেক বড় বড় কেন্দ্রীয় নেতা এবং দায়িত্বশীলরাও কিন্তু লক্ষ্মীপুরের সন্তান, আছে না? আছে। যারা সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, আমাদের মহানগরী জামাতের সেক্রেটারি উত্তরের ডক্টর রেজাউল করিম আছেন, আমাদের আতিক আছে, কেন্দ্রীয় সভাপতি, সাবেক রেজাউল ভাই কেন্দ্রীয় সভাপতি, অনেক দায়িত্বশীলরা এখানে আছেন। আমাদের শিবিরের সেক্রেটারি জেনারেল তো আসার কথা, আসছে নাকি? কই সাদ্দাম তো দেখা যাচ্ছে না তো। ও তুমি তো জামাত ইসলামী হয়ে গেছো, তোমার চেনাই যাচ্ছে না।
তো এসব অনেক খুব সমৃদ্ধ একটা প্রোগ্রাম আজকে আলহামদুলিল্লাহ। তো আমি এ প্রসঙ্গটা রেখে আমরা ইলেকশনের কাজের দিকে দু একটা কথা বলি, সময় চলে যাচ্ছে। পয়লা কথা হলো, নির্বাচনের আর 4 মাস পুরা নাই বলতে হবে। এটা হচ্ছে একটা টাইম লাইনের দৃষ্টিতে 4 মাস, কিন্তু নির্বাচনের বেসিক কাজ ভোটারদের জনমত সংগ্রহ করে ভোটারদের হৃদয়ে চলে যাওয়ার জন্য নিজেদের স্বাধীন মতো যে নির্বাচনী প্রচারণা এবং প্রার্থীকে নিয়ে ছোটাছুটির কাজের জন্য সময় কিন্তু আছে মাত্র 1 মাস। কথা বুঝেছেন? ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয়, তো নির্বাচনী তফসিল ঘোষণার অর্থ কি জানেন তো? অর্থ হচ্ছে যে আরপিও যেটা জারি হয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা জারি হয়েছে 3-4 দিন আগে উপদেষ্টা পরিষদে, যেটা সংশোধিত হয়ে অনুমোদিত হয়েছে, আমাদের সমস্ত নির্বাচনী ক্যাম্পেইন কার্যক্রম, প্রার্থী, সভা সমাবেশ, মিছিল, পোস্টার, প্রচারণা, এভরিথিং এই আরপিওর জারি করা বিধির মধ্যেই থাকত। এই গ্রামারের বাইরে গেলে তার ব্যাপারে আইন আমলে আসবে, গ্রেফতার হবেন, জরিমানা হবে, সাজা হবে। আরপিও একটা নির্বাচনী আচরণ বিধি। এখন যেমন রঙিন রঙিন পোস্টার, ব্যানার, প্যানা, বিশাল মিছিল, মোটরসাইকেল র্যালি, যা ইচ্ছা তাই করছেন, দেয়ার ইজ নো অব্লিগেশন। এখন তো স্বাধীন, নাকি বলেন? কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে গেলে আপনাকে সোজা রুটিনের মধ্যে চলে আসতে, যা ইচ্ছা তাই করা যাবে না। মিছিল কয়জনকে করবেন, কোথায় সমাবেশ করবেন, কার পারমিশন নেবেন, গণসংযোগ কি স্টাইলে হবে, পোস্টার তো রঙিন ছাপাতে পারবেনই না, এক সাদা কালার পোস্টার ছাপাতে হবে, কয়টা লাগাবেন? প্রতি ভোটার প্রতি এবার আরপিওতে 10 টাকা খরচ একজন ভোটারের পিছনে। টোটাল নির্বাচনী এলাকায় একজন প্রার্থী খরচ করতে পারবে কত টাকা, সেটাও আরপিওতে বলে দেওয়া আছে। এখন লক্ষ্মীপুর সদর আসনে কত ভোটার? এই এমপি সাহেব, রুহুল আমিন সাহেব, 4,60,000 10 দিয়ে গুণ করলে কত টাকা হয়? 46 লাখ টাকা খরচ করতে পারবেন এই ভোটে আপনি। আর বুঝে দেখেন কি জ্বালায় পড়েছেন আপনি। এ সব আইন কানুন বলবৎ হয়ে যাবে ডিসেম্বরের 2য় সপ্তাহ থেকে। ভোটার প্রতি 10 টাকা, এটা হচ্ছে নির্বাচনী আইন। তো সেই সেন্সে বলছি যে যা করবার কাজ কর্ম, দৌড়াদৌড়ি, মিটিং মিছিল, মানুষকে ডাকা, কাছে টানা, আইনের আওতায় পড়ার আগে যে সময় তা আছে মাত্র 1 মাস। কয় মাস? 1 মাস। আপনি 20 রঙের পোস্টার ছাপান, 1 লাখ লোকের মিছিল করেন, কোনো অসুবিধা নেই। শুধু মারামারি, গন্ডগোল, ফাসাদ, বিশৃঙ্খলা না করলেই হলো। ঠিক আছে? সেই কারণে আমি ওই 4 মাস ধরি না, আমরা ইলেকশনের সময় ধরবো কত? 1 মাস। এখানে কয়েকটা কাজ, অনেক নেতারা বক্তব্য দেবেন, আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি। সেটা হচ্ছে ভোট কিন্তু এখন মূল ভোট হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে। কতটা ভোট কেন্দ্র আছে এই আসনে রুহুল ভাই? 146টা ভোট কেন্দ্র। এক একটা ভোট কেন্দ্রে 4,500, 5,000, 6,000 ভোটারও আছে। 3, 2.5, 3.5, 4, 5, 6 পর্যন্ত আছে, কোথাও কোথাও বেশি থাকতে পারে। নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি করেছেন। এই যে 5-6 হাজার ভোটারের দায়িত্বে যারা ভোট কেন্দ্রে আছেন, মজবুত ভোট কেন্দ্র কমিটি আছে। এখন আমাদের বাইরের খুব শান শওকত, প্রদর্শনীমূলক কাজকর্ম কিছু যা সম্ভব করলেন, কিন্তু মূল আমাদের কানেকশন এবং চেষ্টা, ভোট আনতে হবে, লেগে থাকতে হবে আমাদের। এই 6,000, 5,000 ভোটারের সাথে আমাদের কানেকশনটা ভোট কেন্দ্র ভিত্তিক কাজ এবং সংযোগ এখন সিরিয়াসলি বাড়াতে হবে। 1 মাস কাজ কি কি? একটা হচ্ছে যে ভোটার তালিকা সংগ্রহ করবেন। এখন তো ভোটার তালিকা পাওয়া যাচ্ছে, লেটেস্ট ভোটার তালিকা। প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক আছেন বা সচিব আছেন, তার কাছে তার ভোট কেন্দ্রের ভোটার তালিকা থাকতো, যা আপনার ভোট কেন্দ্রে 4,000 ভোটার, তার লিস্ট, কি 5,000 ভোটার লিস্ট। আপনার ভোট কেন্দ্রের যে ক্যাচমেন্ট এরিয়া আছে, সেখানে এই যে ভোটার, তার প্রায় অর্ধেক প্রায় নারী, অর্ধেক পুরুষ, অনেক অন্য ধর্মের লোকেরাও আছে। ভোটার তালিকা দেখে প্রত্যেক
ভোট কেন্দ্রের যিনি পরিচালক তিনি তো তার ওই ভোট কেন্দ্রের পাড়া মহল্লা গ্রাম ঠিকানা মানুষ তালিকা দেখলেই তো তিনি চিনবেন না? আব্দুল করিম, আব্দুল রহিম চৌধুরী, মোল্লা, খা, ভোটার লিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন। তো আপনার এই 4-5 হাজার ভোটারের জন্য মহিলারা ভোট কেন্দ্রের মহিলা দায়িত্বশীলদের মহিলা পার্ট দিয়ে দেবেন, পুরুষের কাছে পুরুষ পার্ট থাকবে। দেখবেন যে এই যে আমার 5,000-6,000 ভোটারের কি পরিমাণ ভোটার আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজি হয়েছে এতদিনের কাজে, আর কি পরিমাণ ভোটার এখনো হ্যাঁ বলে নাই, চুপ আছে, মৌন আছে, সন্দেহ আছে, মুখ খোলে না, চেষ্টা করলে পাওয়া যাবে। ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন এবং ভাগ করে দেবেন। অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের মধ্যে আবার 8টা-10টা ছোট ছোট এরিয়া ভিত্তিক কমিটি আছে না? এই পাড়া কমিটি, মহল্লা কমিটি, হাট কমিটি, ঘাট কমিটি, বাজার কমিটি। একটা ভোট কেন্দ্রে 8টা-10টা ছোট ছোট পকেট কমিটি। ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল, ওই বংশ, ওই গোষ্ঠী ক্ষেত্রে আপনি ভোটার তালিকা ভাগ করে দিয়ে ওই যে সেপারেট তালিকা করেছেন যে ভোটগুলো এখনো দাঁড়িপাল্লা ধরা যাচ্ছে না, ওইগুলোকে একেবারে প্রতিনিয়ত 1বার 2বার 5বার সালাম দেওয়া। ভাই, দেশের এই পরিস্থিতি সব বদলে গেছে, সব কিছু দেখেছেন। আসেন আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দিই। বলেন দেবেন তো? চাচা, দাদা, মামা, কালু, যারে যা বলতে হয় একবার না বলে আরো বারবার যান। একেবারে রক্তে মাংসে অন্য দলের কোনো জাত কর্মী ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন তো 2-4-5 বার গেলে যা বাবা খুব জালে যা দিবানে যা, কি হয় না এরকম? আমাদের গ্রামে বলে নিত্যি ঘষায় পাথর ক্ষয়। আপনাদের লক্ষ্মীপুরের ভাষা সব আমি বুঝতে পারবো না, আমার এই কথার তফসির বুঝতে পারছেন? নিত্যি মানে কি? নিত্যি প্রতিদিন, এভরিডে। নিত্যি ঘষায় পাথর ক্ষয়। তো পাথরের উদাহরণ দিয়েছে, মানে পাথর তো খুব শক্ত জিনিস, সহজে ক্ষয় হয় না। তো ডেলি যদি ঘষা হয় তা পাথরও একটু ক্ষয় হয়। তা আপনি একটা ধানের শীষের ভোটার, একটা নৌকার ভোটার, একটা লাঙলের ভোটার, যার কাছে হোক, আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন, আর একটা আপনার ছোট্ট এরিয়া তো, হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম, একটু হাদিয়া তোফা, একটু আতর দেবেন, খুশবু দেবেন, টুপি দেবেন, রুমাইল দেবেন, যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই লাগবে। কথা আবার পেছনে শোনা যাচ্ছে? এই ক্যামেরার জন্য তো আমি পেছনের লোকের চেহারাই দেখতে পাচ্ছি। কথা শুনলেই হলো, শোনা যাচ্ছে তো? এই হলো কয়েকটা কাজ বলছি ভোট কেন্দ্র পরিচালকের। এই একটা কাজ মনে রাখবেন। 1, ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। এটা 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে প্রতি 15 দিনে, কমপক্ষে, বেশি পারলে তো ভালো, প্রতি 15 দিনে ওই ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে একটা ভোটার সমাবেশ করতে হবে। ভোটার সমাবেশ নাম দেবেন কি? ভোটার সমাবেশ, ব্যানার লাগবেন ভোটার সমাবেশ। ধরেন এই 5,000 ভোটারের, তার মধ্যে ধরেন অর্ধেক মহিলা আছে, মহিলারা আলাদা ভোটার সমাবেশ করবে, পুরুষরা আলাদা ভোটার সমাবেশ করবে। প্রত্যেক 15 দিনে একটা, তাহলে মাসে কয়টা হলো? 2টা ভোটার সমাবেশ। মাস টাইম তো নাই, পারলে সপ্তাহে সপ্তাহে করেন। এই চৌধুরী পাড়ায় একটা, মিয়া পাড়ায় একটা, মোল্লা পাড়ায় একটা, খাবাড়ি একটা, বাজারে একটা, নদীর ঘাটে একটা, ভাগ করে দেবেন। ভোটার সমাবেশ নামে আসবে, নতুন নতুন দাওয়াতি কাজ করে যারা আসবে, নেতা যাদেরকে পাবেন, জেলা নেতা, কেন্দ্রের নেতা, তাদের দিয়ে বক্তৃতা করাবেন। আমভাবে জামাত ইসলামী আল্লাহর যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে, রাষ্ট্রের দায়িত্ব পেলে কিভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই, আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে হবে। এইটা দেখাতে হবে। আর বলতে হবে যে পেছনে সব দেখেছেন, 3টা দলের শাসন দেখেছেন, শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন। সবাইকে তো দেখেছেন, তো আমরাও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন। সবাইকে পরীক্ষা করেছেন, আমার একটু টেস্ট করেন। এত ট্যাবলেট খাইছেন, অসুখ সারে নাই, একটা ট্যাবলেট বাকি আছে, একটু খাইয়ে দেখেন অসুখ সারে কিনা। এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে, কনভিন্স করতে হবে। পারা যাবে? কয় নম্বর কাজ কইলাম? 2 নম্বর ভোটার সমাবেশ। 3 নম্বর, প্রতি সপ্তাহে 2 বার প্রত্যেক ভোট কেন্দ্রের এরিয়া ভাগ করে দাঁড়িপাল্লার মিছিল করতে হবে। বিকালে করেন আর সন্ধ্যায় করেন আর রাতে করেন। দাঁড়িপাল্লা আওয়াজ দিতে হবে, রুহুল আমিন ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, চালায় যেতে হবে। সন্ধ্যায় মাগরিব পড়ে বেরোবেন, আসর পড়বেন। ছোট বড় বুড়ো যুবক তরুণ, প্রতি সপ্তাহে কয়টা মিছিল? বার ঠিক করে নেবেন, কি শনিবার না মঙ্গলবার, বুধবার না রবিবার। প্রত্যেক ওয়ার্ডে বার ঠিক করা থাকবে।
দাড়িপাল্লার আওয়াজ দিয়ে ওই ভোট কেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান মোটে জ্বালাবালা করতে হবে, ও ঘুমাইতে যাওয়ার আগেও দাড়িপাল্লার আওয়াজ শুনে ঘুমাবে, যার যেখানে সময় মতো মিছিল করবে। রাজি আছেন আপনারা? এখন ঢাকাওয়ালারা ভাবতেছেন যে ভাই আমি তো বাড়ি থাকি না, এখানেই তো থাকি, মিছিল করবো কোন সময়? আপনি যে ওয়ার্ল্ডের ভোটার, ওখানে ফোন করেন, এই কামগুলো করাবেন আপনি। আর এখানে তো আমার নিশ্চয়ই শুনলাম যে আমির সাহেব বললেন যে ওই নির্বাচন এলাকার অনেক ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীলরাও আসছেন না? তা আমার এই কথাগুলো কি মেম্বার প্রার্থীরা আসছে, এই তরিকা অবলম্বন করা যাবে তো? কয় দফা হলো? একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্ট্যাক্ট, 2 হচ্ছে ভোটার সমাবেশ, 3 হলো দাড়িপাল্লার মিছিল, 4 নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রের যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ বাজার আছে, দর্শনীয় স্থানে 3 মাথার মোড়ে 2 মাথার মোড়ে দাড়িপাল্লা বানায় রাস্তায় ঝুলাই দিতে হবে, রাস্তার পরে দাড়িপাল্লা চলবে। কথা বুঝেছেন কিনা? নিশ্চয়ই কিছু ঝুলাইছেন আপনারা, না ঝুলান নাই, বোঝেন নাই তরিকা। আমাদের যত মার্কা আছে নির্বাচন, তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাড়িপাল্লা। 2 দিকে 2টা জুড়ি ডালা কিনবেন, কষা ভাঙ্গে বাঁধে দেবেন, 3 দিয়ে রাস্তা ঝুলাই দেবেন, রাস্তার মাঝখানে দাড়িপাল্লা, পারলে জুড়িতে একটু লাল রং লাগাই দেবেন, একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে। এত স্বল্প মূল্যের সুলভ মূল্যে যে মার্কা আল্লাহ দিয়ে গেছে আমাদের, এইটা অন্তত একটা ভোট কেন্দ্রে 10টা 12টা 20টা দাড়িপাল্লা ঘুরলে যেন রাস্তার সামনে দাড়িপাল্লা যেন চোখে পড়ে। বাজারে যাবে, মসজিদে যাবে, কলেজে যাবে, ঘাটে যাবে, দাড়িপাল্লার সাথে 2-4 বার দেখা হবে। কথা বোঝা যায়নি? কার কার কোন এলাকায় দাড়িপাল্লা ঝুলানো আছে আমার তো যাইতেই পারে না, দাওয়াতও দেন না, তো দেখবো কি? দাড়িপাল্লা চোখে পড়া লাগবে। কয়টা হলো? 4টা। 5ম কাজ হলো প্রত্যেকটি ভোট কেন্দ্রের যে কমিটি আছে না আপনাদের, একজন পরিচালক, একজন সচিব, আরও লোকজন আছে। এই কমিটির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন, আপনারা খুব জ্ঞানী মানুষ, তবু অনেক জায়গায় অভাব আছে বলে আমি স্মরণ করে দিই। প্রত্যেক ভোট কেন্দ্র কমিটির মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল, মিডিয়া যা কিছু ওই ভোট কেন্দ্রে সভা করবেন, মিছিল করবেন, দাড়িপাল্লা লাগাচ্ছেন, পোস্টার লাগাচ্ছেন, মিছিল করছে, বাচ্চারা লিক করছে, যত কাজ হচ্ছে তার ছবি নেবেন, ফেসবুকে দিয়ে দেবেন, ভিডিও দেবেন, অডিও দেবেন, পোস্ট দেবেন। 146টা ভোট কেন্দ্রের প্রতিদিন যদি একটা করে খবর ফেসবুকে যায়, তাহলে তো সদর তো খালি দাড়িপাল্লা হয়ে যায়। কিন্তু দেবে না, খালি বসে থাকে, জেলা আমিরের কোনো খবর তো দেখি না, কেন্দ্রের কোনো নিউজ তো দেখি না। আরে নিউজ তো আপনার ভোট কেন্দ্রে আপনি বানাবেন, নিউজ আপনি বানাবেন, বানায় আপনি ফেসবুকে দেবেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিউজ বানাইতে হবে, মিছিল করে বানাবেন, বড় একটা ফেস্টুন একটা প্যানেল লাগাইতেছেন, বিলবোর্ড, ওইটার একটা ছবি তোলেন, 10 জন প্যানেল লাগাইছে, ওইটা একটা ভিডিও করে ছেড়ে দেন, হলো তো কিছু, হলো তো, মানুষ দেখলো তো। ওটা একটা লাগাচ্ছেন আপনি, 10 জন দেখলো 10,000। এই যে যন্ত্র আল্লাহ দিয়ে গেছে, এটাকে ভালো কাজে লাগাবেন না? এইটা কয় নম্বর কইলাম? 5 নম্বর। প্রত্যেক ভোট কেন্দ্রে একজন আইটি এবং মিডিয়া বিভাগের দায়িত্বশীল বানাইতে হবে, এবং তার কাজ কালকে থেকে বলে দেবেন, যারা যারা আসেন তার ওয়ার্ডে ফোন করে বলে তোমরা এই সমস্ত কাজ করো। এবং প্রত্যেকের ফেসবুক আছে, আপনার কি বলে ওই যে ইউটিউব যন্ত্রপাতি, আমি ভাই বুঝি না, এত আমার মনে থাকে না, সব ওই ছেলেপেলেরা বোঝে আমাকে সে বেশি। এই সব দেবেন, কন্টেন্ট বানাবেন, ছোট ছোট সাক্ষাৎকার নেবেন, শ্রমিক, বেকার, দুর্বল, নারী, হিন্দুদের ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেবেন, এক একজনের বক্তব্যে মানুষের মধ্যে আবেগ তৈরি হবে। এই কষ্ট করে এই আইটির কাজ। 146টি কেন্দ্রে যদি প্রতিদিন একটা করে পোস্ট হয়, তো প্রচারণায় আর পোস্টার লাগবে না। কথা বুঝে আসছে? আর ওই যে ভোটার সমাবেশ যে করবেন বলছি, মাসে 2টা করে, ওই সমাবেশে কিছু খানা পিনা দেবেন, এই চানাচুর, বিস্কিট, মুড়ি দিলেন, পারলে একটু চাউল ডাল দিয়ে একটু খিচুড়ি পাকাবেন। তো ঠিক আছে, আমার এখানে 200 ভোটার আজকে মিটিং হবে, তো আপনি একটু 5-10 কেজি চাল, একটু 2 কেজি গোশত কিনে একটু খিচুড়ি খাওয়াই দিলেন। পয়সা কড়ি কম হলো, একটু মুড়ি চানাচুর, একটু বিস্কিট খাওয়ালেন, একটা কিছু খাওয়াইলেন। আর লক্ষ্মীপুরের লোকদের তো টাকা পয়সা আছে প্রচুর, আমি জানি। এই ঢাকা খুব বড় বড় লোক, আর ওখানে তো টাকা তো আসেই, কোনো গরিব আমি লক্ষ্মীপুর খুঁজে পাইলাম না, খালি বড় লোক আর বড় লোক। আপনারা ওই ভোট কেন্দ্রের মধ্যে যারা সামর্থ্যবান লোক আছে, ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, টাকাওয়ালা আছে, তাদেরকে ধরবেন। বাবা, আমাদের আগামী মঙ্গলবার এখানে একটা ভোটার সমাবেশ হবে,
200 লোকের খিচুড়ি খাবে, আপনি চাউল দেবেন, আপনি গোশত দেবেন, হ্যাঁ আপনি তেল কিনে দেবেন, আপনি আলু কিনে দেবেন, নগদ টাকার দরকার নেই, আইটেম কালেকশন করে খিচুড়ি পাকাই দেবেন। এটা রমরমা পিকনিক মার্কা খাওয়া হয়ে যাবে। আর এক খাওয়া হয়ে গেলে দাঁড়িপাল্লার মিছিল 10 মিনিট ঘুরলি দিয়ে বাড়ি দিয়ে শুয়ে থাকবে। কথা বোঝেননি? এইগুলো বাড়তি সংযোজন করে এই 2টা মাস ভোট কেন্দ্রগুলোকে উজ্জীবিত রাখতে হবে, গরম রাখতে হবে। আমাদের ভোটার এবং ক্যাম্পেইনের কারণে অন্য প্রতিপক্ষের লোকেরা যেন দিশে না পায়। একটা কাজ হবে, আপনাদের দেখা দেখি তারা অনেক কাজ শুরু করবে, তা করুক, তাই বলে আমরা তো কাজ বন্ধ করে দেব না। এই জন্য আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না, এটা কিন্তু আমরা মেনে নেব না। কাজ করবেন, কালেকশন করবেন, জেলা আমিরের কাছে যাবেন, থানা আমিরের কাছে যাবেন, কেন্দ্রে যারা থাকেন তারা টাকা পাঠাবেন, দরকারে ধার করবেন, বাকি করবেন, কর্জ করবেন, ইলেকশনের পরে ঋণ শোধ করবেন, কিন্তু টাকার অভাবে কাজ হয় না, এইটা কোনো রকমে মেনে নেওয়া যাবে না। আর যদি একেবারে খুব টানাটানি অভাব, তাহলে ওই থানা আমিরের পকেট মারবেন। এই পকেট মারা জায়েজ আছে, একটা ফতোয়া দিয়ে যাই আমি, দেখা হলে পকেটে হাত ঢুকিয়ে দেবেন, জেলা আমিরের দেখা হলে পকেটে হাত ঢুকিয়ে দেবেন, আসন পরিচালক দেখা হয়েছে পকেটে হাত ঢুকিয়ে দেবেন, মানি ব্যাগ পান, খালি পান, যা পান নোট নিয়ে নেবেন, টাকা ছাড়া কোনো উপায় নেই। এটা হলো একেবারে শেষ চিকিৎসা, ঠিক আছে? কিন্তু টাকার অভাবে কাজ হইতেছে না, এই কথা বলা যাবে না। না, পকেট সাবধান করলে হবে না, পকেটে টাকা রাখতে হবে, এটা করবেন। তার আগে কালেকশন, যত লোকজন আছে বিত্তশালী সামর্থ্যবান, শোনেন, সব টাকা তো আর জামাত ইসলামের কাছে না, জামাত করে না, কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না? এইসব লোকের অনুরোধ করবে, ভাই আপনার কাছে তো টাকা সবসময় চাই না, আপনি আমাকে 200 লোকের খিচুড়ির টাকা দেন, আমরা 20টা দাড়িপাল্লা বানাবো, কিছু টাকা দেন, আছে না? এই ডালা ঝুড়ি কিনবেন, প্লাস্টিকের গামলা পাওয়া যায়, কিনে এনে দড়ি দিয়ে ঝুলে দেবেন, সস্তায় সব ভোট হয়ে যাবে। পারা যাবে তো? শেষ কথা বলে দিই একটা, যে এত কষ্ট, এত পরিশ্রম, সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা করব, নিয়তটাকে শুদ্ধ রাখবো। সারাদিন কাজ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এনার্জি, স্ট্যামিনা, সুস্থতা, তৌফিক, দক্ষতা, প্রজ্ঞা যা আছে 100 ভাগ আমার নির্বাচনী এলাকায় কাজে লাগাই দিতে হবে, কোনো কমতি করা যাবে না। শুধু চাকরি বাকরি, ব্যবসা, ক্ষেত খামার, জীবন জীবিকার প্রয়োজন ছাড়া বাকি সময়টুকু আমরা এই 4টা মাস শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার কাজে আমরা সময় দেব। এটাই এখন ইবাদত, এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় জিহাদ। রাতে ঘুমাবে যাওয়ার আগে অথবা 5 ওয়াক্ত নামাজে যখন আল্লাহর কাছে হাত তুলবেন, তখন আল্লাহকে খুবই নিকটে অনুভব করে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি ফেলে 5টা মিনিট একটু কাতর কণ্ঠে বলার চেষ্টা করতে হবে, আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছ, আমি তো সারাদিন পরিশ্রম করেছি, আমার তৌফিক অনুযায়ী আমি ছুটেছি, এখন তুমি আমার এই কাজের মধ্যে বরকত দান করো। 3টা কাজ মনে থাকলো তো? প্রথম হচ্ছে নিয়ত শুদ্ধ করা, দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য আমাদের এই নির্বাচন নয়। আল্লাহ, আমরা তোমার দ্বীন আর এই কোরআনকে পার্লামেন্টে নিতে চাই, আর কিচ্ছু আমরা চাই না। কোনো নেতা, কোনো ব্যক্তির কোনো পদ, বৃত্ত, বৈভব, ক্ষমতার কোনো মোহ আমাদের স্পর্শ করবে না। আমরা তোমার দ্বীনকে বিজয়ী করতে চাই, আর এর বিনিময়ে তোমার কাছে আমরা প্রিয় হতে চাই, সন্তুষ্ট করতে চাই। একটা হলো নিয়ত, এটার নাম হলো ইখলাস, মনে থাকবে। আর দ্বিতীয় বলেছে কি, যোগ্যতা, সামর্থ্যের 100% মাঠে কাজে লাগাতে হবে, কার্পণ্য করা যাবে না, গাফেলতি, অলসতা, অহেতুক ওজর, ফাঁকি দেওয়া, কোনো যুক্তি দেওয়া যাবে না। যেটুক তৌফিক আল্লাহ দিয়েছে 100% কাজে লাগাতে হবে। সবাই রাজি আছেন? 3 নম্বর হচ্ছে দোয়া। দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে, শেষ রাতে অথবা ফরজ নামাজের পর যখনই একটু হাত তুলতে সুযোগ পাবেন, 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাড় করে বলবেন, বাতিলের সাথে চ্যালেঞ্জে আমরা নেমেছি, আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে বরকত দান করো। নিয়ত সহি, চেষ্টা 100% আর দোয়া আল্লাহর কাছে। প্রথম দুটো না করে দোয়া করলি সে দোয়া কবুল হওয়ার কোনো আলামত তো আমি দেখি না। নিয়তে গলত, চেষ্টায় ত্রুটি, খালি আল্লাহর দাম। তা আল্লাহ তো চাওয়ারও তরিকা শিখাইছে সূরা ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আগে তো 3 আয়াতে প্রশংসা করাই হয়েছে, এরপরে আমি যে তোমার আইন মানি, গোলামি করি, কাজ করি, এইটা শর্ত প্রোভাইডেড বলেই না বলতেছি এখন তুমি আমাকে সাহায্য করো। মনে থাকবে? তো আর দরকার নেই কথা, আমি যেন ওখানে আমি আপনাদের
শুধু এই আসন নয়, 4টে আসন মনে হয় লক্ষ্মীপুরে, না 4টা? তা তো জানি আজকে একটা তো এখন তো ওয়াজ তো এক আসনের ওয়াজ হলো, কিন্তু আমি বলছি যে 4টা আসন তো পোটা লক্ষ্মীপুরে। 4টা আসনের জামাত ইসলামীর পক্ষ থেকে 4 জন যে নমিনি দেওয়া হয়েছে আমিরে জামাত, আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হিসেবে আপনাদের যে 4 জন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, এখন আপনাদের দায়িত্ব এই 4 জনকে নির্বাচিত করে আমিরে জামাতকে উপহার দাও। পার্লামেন্টে ওনারা যেন বিজয়ী হতে পারেন। সকলে মিলে যারা ঢাকায় থাকেন, প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডে যার বাড়ি, গ্রামে বাড়ি, ফোনে কানেক্ট করবেন, ভিডিও কলে কথা বলবেন, আর একটা সিদ্ধান্ত নেন যে কে কত আগে বাড়িতে যাবেন। কে 1 মাস আগে যাবেন, 2 মাস আগে যাবেন, কে ছুটি নেবেন, উইদাউট পে নেবেন, উইথ পে নেবেন। আর ব্যবসায়ী যারা, তারা কিছু স্যাক্রিফাইস করে হলো আগে বাড়ি চলে যাইতে হবে, গিয়ে ওখানে দুর্বল সংগঠনগুলোকে চাঙা করতে হবে। সাইকেল কিনে দেন, মোটরসাইকেল কিনে দেন, একটা অফিস নাই, নিজেরা পেরে ওঠে না, আপনাদের দিকে তাকায় থাকে। যার যার এলাকার ব্যাপারে হৃদয় কান্দে, শুধু এখানে বসে দোয়া করলে হবে না ভাই, যাইতে হবে। আপনাদের সবার কাছে আমার মনের এই আকুতিগুলো পেশ করে আপনাদের সবার জন্য আমি দোয়া করি। আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের আমাদের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি ডাক্তার আনোয়ারুল আজিম ভাই, এবং যাকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন, আমাদের এই প্রোগ্রামের মধ্যমণি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, লক্ষ্মীপুরের জননন্দিত প্রিয় নেতা এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং যিনি একসময়ে অন্য আন্দোলনের সাথে ছিলেন, কিন্তু এসে এসে আজকের জেলা আমিরের জিম্মাদারি পালন করছেন, আমাদের সে শ্রদ্ধেয় লক্ষ্মীপুর 2 আসনের আগামী দিনের যাকে জাতীয় সংসদ সদস্য হিসাবে আমরা যাকে প্রত্যাশা করছি, আমার শ্রদ্ধেয় নেতা, আমাদের এই এলাকার জনগণের অভিভাবক, শ্রদ্ধেয় জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, আমাদের ওস্তাদ এবং প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি কাজী ইব্রাহিম, মাওলানা শাহজাহান সাহেব, এবং আমাদের আসলে নাম বললে আপনাদেরটাও বলতে হবে, তো বলবো সবারটা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি এটাতে রুখসত দিচ্ছেন। আসলে এখানে কোনো আমি শ্রোতা দেখি না, সবাই মেহমান, নাকি বলে? তো আলহামদুলিল্লাহ, বক্তব্য হয়েছে, আমাদের খুব কাজ দেয়া হয়েছে। আমরা আজকের যে সময় এখানে মিটিং করছি, আমাদের বিরোধী পক্ষকে খুব ফুরফুরে মেজাজে দেখছিলাম কয়দিন আগেও, কিন্তু আজকে জুলাই সনদের গণভোট বাস্তবায়নের প্রক্রিয়া দেওয়ার পরে ওনাদের মেজাজ খুব খারাপ হয়ে গেছে কিন্তু। এবং আমাদের এক দলের মহাসচিব সাহেব বললেন এটি নাকি জাতির সাথে প্রতারণা। আবার আরেক খুবই গুরুত্বপূর্ণ লোক, তিনি বললেন যে আমাদের কথাগুলো প্রতিফলিত হয় নাই। আবার আরেকজন বললেন যে কোনো জায়গায় রেফারি গোল দেয়, এটা নাকি দেখেন নাই। আমি এইটা দিয়ে শুরু করতে চাই। আমি আজকে ওই টকশোতে বলছিলাম যে রেফারি যদি গোল দেয়া শুরু হয় তাহলে অপর পক্ষের পরাজয় সুনিশ্চিত হয়ে যায়। আপনারা অনেক বেশি দেখছিলেন, তো বেশি দেখতে শুরু করবেন না। আপনারা আমাদের নারী ভোটারদের উপরে যেভাবে নির্যাতন শুরু করেছেন, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নোয়াখালীতে আপনারা জুলাই যোদ্ধা ইসলামী ছাত্র শিবিরের উপরে আঘাত করেছেন, আজকে আমাদের মা বোনদের উপরে আপনারা হাত তুলেছেন। এটি যদি বন্ধ না হয় তাহলে আমরা সেই হাতগুলোকে কিন্তু ভেঙে দেব। স্পষ্টভাবে বলে দিতে চাই, নারী নির্যাতনের মামলা হবে,
যারা সন্ত্রাসী কার্যক্রম আমার বোনের উপরে পরিচালনা করেছেন, সেই বাড়ি ঘেরাও করা হবে। পরাজয় শুরু আমাদের মাত্র মায়েদের কাছেই তোমাদের শুরু হয়েছে। জুলাই বিপ্লবীরা জানিয়ে দিয়েছে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমাদের নারী মায়েরা আজকে কোরআন তালিম করেন, আপনারা আজকে কোরআন ছুঁড়ে ফেলে দিয়েছেন, চেয়ার ভেঙেছেন, আমার বোরকা পরা মা বোনদেরকে আপনারা অপমানিত করেছেন। যদি এটি অব্যাহত থাকে, আল্লাহর কসম আপনাদের পরিণতি শেখ হাসিনা থেকে ভয়াবহ হবে। আঙ্গুল নাকি বাঁকা করতে হয় মাঝে মধ্যে, কিন্তু যারা সোজা রাখে এরা আবার যেদিন বাঁকা করে সেদিন আর সোজা হয় না। আমরা মৌমাছির মতো আমাদের আমির জামাতের নেতৃত্বে এই জাতির জন্য মধু আহরণ করছি, কিন্তু মনে রাখবেন মৌমাছি কিন্তু নিঃস্বার্থভাবে জাতির জন্য মধু আহরণ করে। কিন্তু যদি দুষ্ট ছেলেরা কেউ যদি দুষ্টুমি করে ওই মৌমাছিকে বারবার আঘাত করতে থাকে, তাকে যদি ফুসলাতে থাকে, তাহলে 10 হাত পানির নিচে গিয়ে সে আঘাত করে আসে। সংগ্রামী ভাইরা, আমরা স্পষ্টভাবে আজকে বলবো, নভেম্বরের মধ্যেই কিন্তু গণভোট দিতে হবে। আগামীকালকে আমাদের স্মারকলিপি পেশ আছে নির্বাচন কমিশন সম্মুখে। আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। যদি এটি না হয়, এটি বাস্তবায়নে যদি ঘড়িমসি করা হয়, তাহলে আমরা সকল শক্তি দিয়ে রাজপথে নেমে আমাদের অধিকার আদায় করব। সংগ্রামী ভাইরা, আমার শেষ কথা হচ্ছে, এখানে বিজয় হবেই ইনশাআল্লাহ। আপনারা আর ভোটার টোটার খুঁজবেন না। কেন? এবার ভোটাররা জামাত ইসলামীকে খোঁজে। কে বলেন ঠিক কিনা? আমরা কানে কানে বলি ভাই ভোটটা দিবেন, বলছে আমার ঘরে 10 ভোট বরাদ্দ। আমরা বলি ভাই আপনি 2টা দিন, সে বলে যে আমার বংশে সব এবার দাঁড়িপাল্লার জন্য বরাদ্দ। আবার আপনারা আমাদের দেখা দেখি মহিলাদের মিটিং করেন, মহিলাদের মিটিং করে, বক্তৃতা করে, আসার সময় লোকেরা জিজ্ঞাসা করে ভাই কোন মিটিংয়ে গেছেন, খালা কোন মিটিং থেকে আসতেছেন? বলছে জামাত ইসলামের। বলছে এটা তো ওই দলের মিটিং ছিল। বলছে না, শুরু থেকে শেষ পর্যন্ত জামাত শিবিরে বলছে, এই জন্যে এটা জামাতের এই মিটিং, দাঁড়িপাল্লায় ভোট দিবে সে। আপনারা যা করবেন সব বুমেরাং হবে। ওয়ামাকার ওয়ামাকার আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আমার শ্রদ্ধেয় মুফতি সাহেবের সাথে সুর মিলিয়ে বলবো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আপনি কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দেন, আপনার সেজদাকে লম্বা করেন। এই জমিনে কোরআনের বিজয়কে আল্লাহ তাআলা নিশ্চিত করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে ঢাকা মহানগরীর লোক কিন্তু আপনারা, উত্তর দক্ষিণ। এবার যদি কোনো কেন্দ্রে আপনার রায়পুরে পরাজয় যেখানে হয়, আপনাদেরকে ধরা হবে। কি রাজি? আমি শাহ কি বিলবোর্ড টোডের কথা বলছি? আমি বলছি নির্বাচনের দিন পর্যন্ত এখানে যত লক্ষ টাকার প্রয়োজন, যত বুদ্ধির প্রয়োজন, যত পরামর্শের প্রয়োজন, আজকে 1 প্যাকেট খাবার পাবেন কি পাবেন না তার গ্যারান্টি আমি জানি না। লোক যেভাবে উপসে পড়া, আয়োজক আলহামদুলিল্লাহ হয়তো আয়োজন করেছেন, বিরিয়ানির প্যাকেট পান অথবা না পান, কেন্দ্রের দায়িত্ব আপনাদের। কারা কারা রাজি? এখানে কিন্তু কি 33-এ পাস নাকি? এখানে প্রত্যেকটা কেন্দ্রে, আপনার কেন্দ্রে বিজয়ী পরিকল্পনা আপনাকে নিতে হবে। এবং প্রত্যেকেই প্রয়োজনে, যারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সুস্থ আসতে পারবে না, আমরা বলি নির্বাচন কমিশন যেন সেই ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেয়। সুতরাং প্রত্যেকটা ভোট কেন্দ্রের মানব প্রাচীর গড়ে তুলতে হবে 28শে অক্টোবরের মতো। পারবেন কারা কারা? কে পারবেন ইনশাআল্লাহ?
আমরা বলছি শাহাদাতের তামান্না নিয়ে এবার ভোট কেন্দ্রে আমরা যাব ইনশাআল্লাহ। আমাদের বোনেরা বলেছে এবার রিকশায় করে যাব না, আমরা কাতার বন্দী হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমরা সেখানে ছুটব। আমাদের বোনেরা বলেছে আমরা ভাত রান্না করে নিয়ে যাব, ভোট গণনা করে রেজাল্ট দেওয়ার পরে নাকি তারা সেখান থেকে আসবে। পরিকল্পনা আপনারা করতেছেন না, তার বিপরীত পক্ষে আরও আমাদের বোনেরা ভালো সুন্দর পরিকল্পনা করে জানাই দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, দুইটা কথা বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে আপনি এখানে বসেই কিন্তু আপনার ভোট কেন্দ্রের নিয়ন্ত্রক হবেন। যারা যারা করছেন না তারা হাত তোলাচ্ছি না, যেহেতু আপনারা ঢাকার লোক। কিন্তু এখন থেকে আপনার ভোট কেন্দ্রে ভোটার কত, গণসংযোগ হয়েছে কত, অর্থবিত্তের কি সংকট, শিবির, ছাত্রী সংস্থা, মহিলা জামাত এবং কোনো এলাকায় যদি মহিলারা আপনার ভোট কেন্দ্রে আক্রান্ত হয় অথবা সমস্যায় পড়ে, তার দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। পারবেন? কে পারবেন কিনা? হাত তো তুলতেছেন না। কে পারবেন? আজকে মনে করছেন খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে বিরিয়ানি টিরেনে দেওয়ার না, আজকে কাজ দেওয়ার জন্য ডাকা হয়েছে। দরজা এদিকে বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে, যাতে কেউ না যাইতে পারে। কে ঠিক আছে? তাহলে এই পরিকল্পনা ইতিমধ্যে এগুলো বলার আগেই আপনার ভোট কেন্দ্রে বিজয়ী হওয়ার জন্য সব পরিকল্পনা নিয়ে ফেলছেন কারা কারা? রায়পুরে এলাকায় নিয়ে ফেলছেন তো নাকি? আর যারা নেন নাই তারা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সেটি নেবেন। সর্বশেষ আমার কথা হচ্ছে, আপনার উপরে আমি হিসেব করে দেখলাম 1,02,000 ভোট যদি আমাদের লাগে তাহলে আপনি 100 ভোটের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ। তো ইসলাম হিসেব বলছে যে ধাক্কাইয়া উঠাইতে হয়। কে পারবেন? আরে ভাই, আপনার বংশে আত্মীয় স্বজনে আছে কয়েকশো, ওই যে 500 দেখছে, তাইলে কিছু লক্ষ্মীপুর সদরেও দিয়ে। রায়পুরের লোক আসলে স্ট্রং, কিন্তু আমি বলি এই আসনের নাম হইল 2, কিন্তু আসলে এটা তো আমাদের 1 নম্বর আসন, নাকি বলে? এই জন্যে লক্ষ্মীপুর 2 আর অগ্রগতির দিক থেকে কয় নম্বর? 1 নম্বর। আপনারা কিন্তু লোক 2 নম্বর না, আপনার লোক 1 নম্বর। সেজন্যে সম্মানিত ভাইয়েরা, আমাদের এই জায়গায় বিজয়ের জন্য আজকের যে পরিকল্পনা, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে ডক্টর শফিকুর রহমান। যেই রাষ্ট্রনায়ক 54 বছরের বাংলাদেশ দেখে নেই, সেই মানবিক নৈতিক চরিত্রের সম্পূর্ণ মানবিক উন্নত নেতা দেখবে এবার বাংলাদেশ। আগে 12 বছর পর্যন্ত রাষ্ট্রদূতকে আমরা খুঁজতাম, মেহরবানি করে কোন হোটেলে দিলে আসবেন, বলছে পরে। কেউ তো ফোনও নাড়াইতো না। আর এখন প্রতিদিন আমরা বলি যে আমিরে জামাত তো পারতেছেন না, বলছি একটু সময় দেন। এক রাষ্ট্র এখনো আসে নাই, তারাও বলে যে আমাদেরকে কবে দিবেন। আমরা বলি আপনারা তো আগে অনেক সমস্যা করছেন, এই জন্য ওয়েটিংয়ে থাকে। সম্মানিত ভাইয়েরা, সেজদা করবেন কাকে? আল্লাহর রাসূল মদিনায় বিজয়ের পরে কিন্তু চোখের পানি ফেলেছিলেন। তার বিজয় দেখে আত্মতুষ্টিতে ভোগেন নাই। এই জন্য আসুন, আমাদের লক্ষ্মীপুর মাস্টার শফিকুল্লাহ সাহেব রাহিমাল্লাহ, আমাদের প্রিয় নেতা ডাক্তার ফয়েজ ভাই, আজকে যদি তিনি শহীদ না হতেন এখানেই থাকতেন। আজকে আমার প্রিয় ভাই শহীদ মহসিন এখানেই থাকতেন, আমাদের শহীদ ফজলে আলাহি মাসুমের এখানেই থাকতেন। প্রিয় ভাইয়েরা, আপনার অসংখ্য শহীদের সাক্ষী 28 অক্টোবরের মাসুম শিপন, তাদের সাথে যুদ্ধ করা অনেকে এখানে আছেন। আমাকে সেদিনও শহীদ মাসুমের মা বলেছিল, বাবা আমার শিপন তো জীবন দিয়েছিল যাদেরকে রক্ষা করবার জন্য, তারাও কি শহীদ হয়ে গেল? কারণ সেদিন নিজামী ভাই, মুজাহিদ ভাই, তারা বক্তৃতায়, তারা স্টেজে ছিলেন, কিন্তু আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, স্টেজ পর্যন্তই যেতে দেয় নাই। কিন্তু সাইফুল্লাহ মাসুম ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা বলছেন যে আমি রাত্রে যখন উঠি তখন আমার ছেলে আমাকে বলতো, মা সব কিছুর জন্য তো দোয়া করো, একটা দোয়াকে যুক্ত করবা? বলতো। আমি তাকাই থাকতাম কি বলে।
বলছে তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি মুজাহিদকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে। বলছে আমি সিজদায় গিয়ে কাঁদতাম যে সন্তানের এই দোয়া আমি কি করব, শহীদ হয়েছে। প্রিয় ভাইরা, আমি আমিরে জামাত বক্তব্য দিতে দিতে যখন পড়ে গেছে, আমি নিজেও কাছে ছিলাম, খুব আমারও খুব আবেগী হয়ে গেলাম যে আমিরে জামাত কি তাহলে দুনিয়া থেকে চলেই যাচ্ছেন। কিন্তু আমির জামাতের অনেক বক্তব্য আমি যখন খেয়াল করেছি তখন আমার মনে হয়েছে না, আমিরে জামাত থাকবেন। কেন থাকবেন? কারণ আমিরে জামাতের বক্তব্য হচ্ছে যে আল্লাহ আমাকে রক্তাক্ত একটা শাহাদাতের মৃত্যু তুমি আমাকে দিও। যেই দলের আমিরও শহীদ আর যে দলের আমির যিনি আছেন তিনিও এইরকম একটা মৃত্যু কামনা করেন, সে আন্দোলনের কর্মীদের আর কোনো ভয় থাকতে পারে না। আসুন আমাদের এই লক্ষ্মীপুরের এই বিজয়ী ময়দান ইনশাআল্লাহ এবার গোটা বাংলাদেশে কোরআনের সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যাত্রা শুরু হয়েছে জাতীয় সংসদে গিয়ে সেটি ঠেকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আজকের এই সুন্দর আয়োজনে কষ্ট করে আমিও অনেক ছোট্ট বলতে গিয়ে অনেক লম্বা বলেছি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ঐক্যবদ্ধভাবেই ইনশাআল্লাহ আমরা লড়াই চালিয়ে যাব। ফি আমানিল্লাহ। আমাদের ডাক্তার আনোয়ারুল আজিম ভাই এবং বিশেষ করে আমাদের সেক্রেটারি মাহমুদুর রহমান মুরাদ ভাই যেই সাহস নিয়ে ওনারা এগিয়ে যাচ্ছেন, এই জন্য আমাদের গোটা ঢাকায় আলহামদুলিল্লাহ মনে হয় এক একটা লক্ষ্মীপুরের খণ্ড, ঠিক না? ওনারা এই উদ্যোগ নিচ্ছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে তৌফিক এনায়েত করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। যারা এসছেন আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।